আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি থেকে রাজশাহী বোর্ড 2026 সালে যে ম্যাথটা আসছে আমাদের সেইটা নিয়ে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি ম্যাথটাতে আমাদের কি চাইছে, কি সলভ করতে হবে এবং এই ম্যাথটা করার জন্য আমাদের কি কি জানতে হবে, এই সবগুলো টপিক আমরা আজকে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি ভয়েস এবং ভিডিও মোটামুটি ক্লিয়ার আছে। একটু চেক দেই। হ্যাঁ, ক্লাস রেকর্ড হইতেছে, ঠিক আছে, ভিডিও মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের কোশ্চেনে কি বলছে। আমাদের কোশ্চেনে বলছে a is equal to minus 3 3, b is equal to minus 3 minus 3, c is equal to 4 minus 3, d is equal to 4 3। এটা কি দেওয়া আছে? একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা চতুর্ভুজের কি দেওয়া আছে? চারটা শীর্ষবিন্দু এ বি সি ডি দেওয়া আছে। এটা বুঝলাম, ঠিক আছে, এটা তো বোঝা গেল। তারপরে কি দেওয়া আছে দেখি তো। তারপরে আমাদের কি দেওয়া আছে? তিনটা সমীকরণ দেওয়া আছে। এই যে y is equal to minus x plus 8, কি কি দেওয়া আছে? y is equal to minus x plus 8। তারপরে দেওয়া আছে y is equal to x plus 8, y is equal to কি x plus 8। আরেকটা দেওয়া আছে y is equal to 3। এই তিনটা সমীকরণ দেওয়া আছে এবং এই তিনটা সমীকরণ কি নির্দেশ করতেছে? ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করতেছে। এখানে ত্রিভুজ লিখতে ভুলে গেছি আর কি। সমীকরণ তিনটি ত্রিভুজের বাহু নির্দেশ করতেছে আর কি, ত্রিভুজ আর কি। এই সমীকরণ তিনটা কি করতেছে? একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করতেছে। তাহলে এইটা বললো আমাদের উদ্দীপকে, এটা আমরা বুঝলাম, উদ্দীপকে আমাদের এটা বলছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, অর্থাৎ ক নম্বরে আমাদের কি চাইছে আমরা একটু দেখি। ক নম্বরে চাইছে আমাদের ডি বিন্দুগামী এবং দুই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করো। ডি বিন্দুগামী এবং দুই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। আচ্ছা, এটা বের করার জন্য আমাদের সরলরেখা সমীকরণের সূত্র জানতে হবে, ঠিক আছে। তো আমরা অবশ্যই সূত্র জানি এম ঢাল বিশিষ্ট, আমরা সূত্র জানি এম ঢাল বিশিষ্ট, এম ঢাল বিশিষ্ট পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী বিন্দুগামী সরলরেখা সমীকরণ, বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এই সমীকরণের ফর্মুলা কি? এই সমীকরণের ফর্মুলা হচ্ছে আমাদের y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু কি m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে কি আমাদের m ঢাল বিশিষ্ট p বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হবে? d বিন্দুগামী দুই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো দেখি আমরা বের করতে পারি কিনা, দেখি আমরা বের করতে পারি কিনা। আচ্ছা, আমাদের কি বিন্দুগামী বলছে? ডি বিন্দুগামী। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আমাদের প্রশ্নের কোথাও ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাদের প্রশ্নে ডি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? ডি কি দেওয়া আছে রে ভাই? ডি ফোর থ্রি দেওয়া আছে, ঠিক আছে। ডি ফোর থ্রি, এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তারপর আমাদের ডি বিন্দুগামী এবং দুই ঢাল বিশিষ্ট, অর্থাৎ আমাদের ঢাল এম ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? ঢাল এম ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে এখন আমরা কি পারবো না সরলরেখা সমীকরণ বের করতে? তো অতএব আমাদের সরলরেখা সমীকরণ কি আসবে? অতএব আমাদের সরলরেখা সমীকরণ আসবে y মাইনাস ওয়াই ওয়ান। এখন এখানে ওয়াই ওয়ান এর ভ্যালু কত? ওয়াই ওয়ান এর জায়গায় কি আছে? 3 আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ান এর ভ্যালু। তাহলে আমরা দিলাম ওয়াই ওয়ান এর ভ্যালু 3 বসায়া। তারপর ইকুয়াল এম, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ফর্মুলা কি ছিল? এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তার আগে ছিল কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এখানে এম এর মান কত? এম মানে হচ্ছে ঢাল। তাহলে যে ঢালের মান দেওয়া আছে 2, তাহলে বসাও 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স দিলাম। এখন এক্স ওয়ান এর ভ্যালু কত? এক্স ওয়ান এর ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে ডি ফোর। এই ফোরটা হচ্ছে কি আমাদের এক্স ওয়ান এর ভ্যালু। তো এখানে বসাই দিলাম আমরা 4, ঠিক আছে। এবার এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের সরলরেখার সমীকরণ। তো ইকুয়াল দাও, মানে এমপ্লাইজ ইকুয়াল না, y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 2x মাইনাস এইট, চার দুগুণে কত হয়? 8। তারপর আসতেছে আমাদের 2x মাইনাস, দেখি y ইজ ইকুয়াল টু কি আসতেছে আমাদের? 2x মাইনাস এইট প্লাস থ্রি, বা y ইজ ইকুয়াল টু আসতেছে কি আমাদের? 2x মাইনাস ফাইভ। y ইজ ইকুয়াল টু আসতেছে কি আমাদের? 2x মাইনাস ফাইভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের ডি বিন্দুগামী দুই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারতা? যে 2x মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল 0, এটাও লিখতে পারতা। তোমার যেটা ইচ্ছে তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে। তোমার যেটা ইচ্ছে, এখন তুমি যেটা লেখো তোমার উপর নির্ভর করে। তাহলে আমরা এম ডাল বিশিষ্ট পি বিন্দুগামী সরলরেখা সমীকরণ এই টাইপের ম্যাথকে আমরা পারবো এখন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে আমাদের ক নম্বরটা ডান। তাহলে আমরা চলে খ নম্বরটা দেখি আমাদের কি বলছে। একটু দেখে নাও ভালো করে, স্ক্রিনশট মারো।
কোয়েশ্চেনটা পাইয়ে যাবে। চলো খ নম্বরটা দেখি আমাদের কি বলছে। খ নম্বরে আমাদের বলছে এবিসিডি চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, এবিসিডি চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। আমাদের প্রশ্নে দেখো তো এবিসিডি একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে এই চতুর্ভুজটা আমাদের কোন টাইপের চতুর্ভুজ, এই চতুর্ভুজের প্রকৃতিটা কি সেটা আমাদের জানতে চাইছি, সেটা আমরা বের করব। তাহলে আমাদের আগে কাজ কি, প্রশ্নটা লিখি আমরা দেখি। আমাদের 4টে স্থানাঙ্ককে আমাদের কি কাজ, আমাদের এই যে 4টে স্থানাঙ্ক দেওয়া আছে চতুর্ভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা কি করবো আমরা গ্রাফে প্লট করব, মানে গ্রাফে আমরা আঁকবো। তাহলে তার আগে আমরা লিখি শীর্ষবিন্দুগুলো লিখি। a ইকুয়াল টু কি দিছে -3 3, b ইকুয়াল টু কি দিছে -3 -3, c ইকুয়াল টু কি দিছে 4 4 3 সরি 4 3 4 3, আর আমাদের d এর স্থানাঙ্ক কি দিছে 4 3। এটা হচ্ছে কি আমাদের 4টা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এখন এই 4টা বিন্দুকে আমাদের কাজ কি গ্রাফে আঁকতে হবে। তো আমরা গ্রাফে আঁকি, তোমরা গ্রাফ পেপারে আঁকো, আমি এখানে বোঝানোর জন্য বোর্ডে আঁকতেছি। দেখো তাহলে এই যে রে বেকাতারা হইলে তো ভালো লাগে না। আচ্ছা তো দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কি -3 3, এটা আমরা গ্রাফে প্লট করি। -3 1 2 3, এই যে দিলাম -3, আর উপরের দিকে কি হবে 1 2 3। গ্রাফে প্লট করা পারো না তোমরা? গ্রাফে কিভাবে আঁকতে হতে যেতে জানো? এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের x প্রাইম, এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এটা হচ্ছে কি আমাদের y প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের y প্রাইম। x অক্ষের এই দিক হচ্ছে কি পজিটিভ, আর x অক্ষের এই দিক হচ্ছে কি নেগেটিভ। y অক্ষের উপরের দিক হচ্ছে পজিটিভ, y অক্ষের নিচের দিক হচ্ছে নেগেটিভ। কিভাবে গ্রাফে প্লট করতে এটা নিয়ে স্থানাঙ্কের একটা বেসিক ক্লাস দেওয়া আছে আমার, ওটা দেখে নিয়ে আসতে পারো। তাহলে তোমরা সবকিছু বেসিক জানতে পারবা। আজকে যেহেতু সলভ ক্লাস তাই এতটা বেসিকে যাইলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ বিন্দু এটা হচ্ছে কি আমাদের এ বিন্দু। তারপর আমরা বি বিন্দুটা প্লট করি। বি বিন্দু হচ্ছে কি -3 3, এই যে দিলাম -3 আর নিচের দিকে -3, তাহলে এটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। আর আমাদের সি দেওয়া আছে 4 3, তাহলে 4, এই যে 4 দিলাম এখানে 4, তারপর -3 নিচের দিকে নামবে অর্থাৎ এখানে সি। তারপর আমাদের ডি আছে কি 4 3, ডি এই যে 4 উপরের দিকে হচ্ছে কি 3, তাহলে এটা ডি। এখন আমাদের কাছে কি 4টা বিন্দু যোগ করে দেওয়া, দিলাম আমরা 4টা বিন্দু যোগ করে, দিলাম আমরা 4টা বিন্দু যোগ করে। তো দেখো তো আমরা একটা চতুর্ভুজ পাইছি না, একটা চতুর্ভুজ পাইছি না আমরা। এই চতুর্ভুজটার প্রকৃতি কি সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো চতুর্ভুজটার প্রকৃতি আমরা কিভাবে বের করবো। আমরা যদি এই চতুর্ভুজের 4টা বাহু বের করে ফেলি, 4টা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি, দৈর্ঘ্য বের করে ফেলি, এবং কোনোভাবে যদি দেখি দৈর্ঘ্য সবগুলা সমান, অথবা কোনো একটা আমরা বৈশিষ্ট্য পাবো, অথবা দৈর্ঘ্য থেকে আমরা বলতে পারবো, মানে দৈর্ঘ্যটা বের করলে আমরা একটা চতুর্ভুজের কি, সেটা কি বিষমবাহু নাকি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক নাকি সেটা আমরা বুঝতে পারবো। কারণ আমরা শর্ত জানি, আমরা শর্ত জানি। বেসিক ক্লাসে আমি পড়াইছিলাম একবার যে যদি তোমার চতুর্ভুজটা বর্গ হয় তাহলে সবগুলো বাহু সমান হবে এবং কর্ণ দুইটা পরস্পর সমান হবে। যদি এটা রম্বস হয় তাহলে কি হবে, সবগুলো বাহু সমান হবে কিন্তু কর্ণ দুইটা কি হবে না, সমান হবে না। যদি এটা সামান্তরিক হয় তাহলে সবগুলো বাহু সমান হবে কিন্তু কর্ণ সমান হবে না, সরি সবগুলো সমান হবে না। যদি চতুর্ভুজটা সামান্তরিক হয় তাহলে বিপরীত বাহু সমান হবে কিন্তু কর্ণ সমান হবে না। আয়ত হইলে কি হবে, আয়ত হইলে বিপরীত বাহু সমান হবে কিন্তু এবং কর্ণও সমান হবে। এবং যদি ট্রাপিজিয়াম হয় তাহলে ঢাল সেম থাকবে। বুঝা গেল, বুঝা গেল কিনা, বুঝছো কিনা এটা? তাহলে আমাদের প্রথম কাজ কি, 4টা বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এবি, এবি এর দৈর্ঘ্য বের করব, এই যে এ বি, এবি এর দৈর্ঘ্য বের করব। তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা কি, √x2 - x1। দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা কি, √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে বসাবো আমরা আর কি। ওকে, তো এখানে দেখো এ এবং বি নিয়ে কাজ করতেছি আমরা, এ বি। তাহলে এই যে -3 এটা হচ্ছে আমাদের x1, এই 3 হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের কি x2, এটা হচ্ছে কি আমাদের y2। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি x2 - x1, x2 কত -3, তারপরে -x1, -x1 হলে কি হয়ে যায় +3 হয়ে যায়, তারপরে স্কয়ার, তারপরে প্লাস y2 - y1, y2 কত -3, আর আমাদের y1 কত, y1 হচ্ছে 3, তাহলে -3, কারণ কি y2 - y1, এই যে y2 - y1 দিছি। ঠিক আছে, এটা বুঝার কথা। তাহলে ইকুয়াল দাও, এবার ক্যালকুলেটরে চাপ দিবা ডাইরেক্ট। ক্যালকুলেটরে চাপ দিলে কি আসে আমরা দেখি তো একটু। এখানে আছে 6 স্কয়ার কত হয় 36, 36 এর এখানে হবে কি আমাদের 6 আছে, এটা আমাদের ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমাদের 6 আছে, তোমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট করে নিবা। তাহলে আমরা এবি বের করলাম, এবি বের করলাম, এবার আমরা কি করব, বিসি বের করব। এবার আমরা কি করব, বিসি বের করব। এবি বের করছি, এবার আমরা কি করব, বিসি বের করব।
বিসি বের করি। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কি, বি এবং সি নিয়ে কাজ করতেছি, তাহলে বি এটা হবে আমাদের কি x1, এটা হবে আমাদের y1, সি এর এটা হবে আমাদের কি x2, আর এটা হবে আমাদের কি y2। তাহলে এখানেও সেম কাজ করবা, ফর্মুলার মধ্যে মান বসাও। বিসি বি কত, বি আমার সরি y2 কত আছে, y2 মাইনাস সরি প্রথমে কি আমাদের ফর্মুলা x2 মাইনাস x1, x2 কত আমাদের 4 মাইনাস x1 কত মাইনাস 3 মানে প্লাস 3 হয়ে যাবে স্কয়ার, তারপরে প্লাস y2 মাইনাস y1, y2 কত মাইনাস 3, আর এখানে কি হবে প্লাস 3 হয়ে যাবে। স্কয়ার দিলে 4 আর 3 কত 5 আর 7, 7 এর উপর স্কয়ার কত 49, 49 এর উপর রুট করলে কত হয় 7 আসে, তাহলে এটা আসছে কি আমাদের 7। তারপরে বিসি, বিসির পরে কোনটা নিব আমরা, এবার আমরা সিডি নিয়ে বের করি, সিডি, এবার আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করি। যদি আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের x1, এটা হয়ে যাবে আমাদের y1, এবং ডি এর এইটা হয়ে যাবে আমাদের x2, আর এটা হয়ে যাবে আমাদের কি y2। এই জিনিসগুলো তো বুঝতাছো নাকি, ফর্মুলার মধ্যে কিভাবে মান বসাই দিয়েছি এগুলো তো বুঝার কথা। তারপরে দেখো x2 মাইনাস x1, x2 কত 4, 4 মাইনাস x1 কত, x1 আমাদের 4 ই দেওয়া মানে মাইনাস 4 তার স্কয়ার, প্লাস y2 মাইনাস y1, y2 কত 3, 3 এই পাশে কি আছে মাইনাস 1 আছে, y1 এর মান কত মাইনাস 1, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 3 তার হোল স্কয়ার, ইকুয়াল করলে কি আসবে 6 আসবে, ক্যালকুলেটরে বসায় দেখো 6 আসে। তারপরে সিডি, তারপরে আমরা কি করব এডি বের করব, এডি, এডি যদি আমরা বের করি, এডি বের করলে এটা হবে আমাদের x1, এটা হবে আমাদের y1, এটা হবে আমাদের x2, এটা হবে আমাদের y2। মান বসাও, মান বসাও, মান বসাও কত x2 মাইনাস x1, x2 কত 4, তাহলে 4 মাইনাস x1 কত মাইনাস 3 মানে প্লাস 3 তার স্কয়ার, তারপরে প্লাস, তারপরে y2 মাইনাস y1, y2 কত 3 মাইনাস 3 তার হোল স্কয়ার, যে মাইনাস y2 মাইনাস y1, y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে, তাহলে 3 হচ্ছে 7, 7 এর উপর স্কয়ার 49 মানে 7 আসে, মানে 7 আসে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো আমি মুছে দিই এখন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এবি, এবি এর দৈর্ঘ্য আমরা কত পাইছি 6, এই যে আমাদের সিডি, সিডি এর দৈর্ঘ্য আমরা কত পাইছি 6, তাহলে দেখো তো এইটা হচ্ছে আমাদের এবি, এটা হচ্ছে আমাদের সিবি। এবি এবং সিডি পরস্পর কি বিপরীত বাহু, পরস্পর কি বিপরীত বাহু। এখন দেখো তো আমরা বিপরীত বাহুর দৈর্ঘ্য কি পাইছি, সেম পাইছি। একইভাবে যদি আমরা বিসি এবং এডিতে দেখি, বিসি এবং এডি এই দুটো পরস্পর বিপরীত বাহু, এবং বিসি এর দৈর্ঘ্য 7 আর এডি এর দৈর্ঘ্য 7, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি পাইছি আমরা সেম পাইছি। আমরা কি পাইছি, এই যে চতুর্ভুজটা আমরা পাইছি এই চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সেম। এখন যেহেতু এই দুটার বিপরীত বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে এটা কি হয় একটা আয়ত হবে, না হলে এটা সামান্তরিক হবে, কারণ আমরা আয়ত এবং সামান্তরিকের শর্ত কি জানি, বিপরীত বাহুর দৈর্ঘ্য সেম হতে হবে। ঠিক আছে, এটা আয়তর ক্ষেত্রেও সামান্তরিকের ক্ষেত্রেও দুইটার ক্ষেত্রেও। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা আয়ত না সামান্তরিক, আয়ত না সামান্তরিক। এখন আয়ত এবং সামান্তরিকের মধ্যে একটা পার্থক্য কি, আয়ত হলে এটার কর্ণ সমান হবে, আয়ত হলে কি হবে কর্ণ দুটো সমান হবে, আর যদি আয়ত না হয় অর্থাৎ সামান্তরিক হয় তাহলে কর্ণ দুটো কি হবে না, সমান হবে না। অর্থাৎ এখানে আমাদের কর্ণ কি, কর্ণ হচ্ছে আমাদের এসি। একটু ভালো করে রাখি, আবার একটু ভালো করে রাখি, ধরে নাও মোটামুটি একটু ধরে নাও আর কি, এ বি সি ডি কোন রকম আর কি আঁকলাম, দেখো এটাই তো আর কথা নাই। হ্যাঁ, এখন দেখো তো যদি আমাদের এটা আয়ত হয় তাহলে আমাদের কর্ণ অর্থাৎ এসি অর্থাৎ বিডি এই দুটো সমান হবে, এসি ইকুয়াল যদি বিডি এই দুটো আমরা সমান পাই, এই দুটোর দৈর্ঘ্য আর কি আমরা সমান পাই, তাহলে হবে আমাদের কি আয়তন। আর যদি আমরা কি এই দুটার দৈর্ঘ্য সমান না পাই, এই দুটার দৈর্ঘ্য আমরা কি পাই সমান না পাই, তাহলে এটা কি হবে আমাদের সামান্তরিক হবে। বুঝছি, বুঝছি। এখন আমাদের কাজ কি, কর্ণ এসি এবং কর্ণ বিডি এই দুটার দৈর্ঘ্য বের করা, কর্ণ এসি এবং কর্ণ বিডি এই দুটার দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা প্রথমে এসি এর দৈর্ঘ্য বের করি, এসি এর দৈর্ঘ্য বের করি, রুট ওভার অফ এসি, এই যে এ এবং সি আমি একটু আলাদা করে লিখি, এটা হচ্ছে আমাদের এ এর স্থানাঙ্ক কত -3 3, আর সি সি এর স্থানাঙ্ক কত 4, -3। এটা হচ্ছে আমাদের কি x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। ফর্মুলা কি x2 x1 অর্থাৎ 4 3, 4 -3 মানে কি +3 তার হোল স্কয়ার। তারপরে y2 y1, y2 কত -3, y2 কত -3, আর y1 কত +3 মানে -3 হয়ে যাবে স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে রুট ওভার 85 আসে, রাইট? রুট ওভার 85 আসে না? ঠিক আছে কিনা দেখি আমি একটু ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, মুখস্থ করে নিই কিন্তু আমি যেমনি ক্যালকুলেশন করে দেখলাম আর কি, যে 4 + 3 7 স্কয়ার,
7 স্কয়ার মানে কি 49, ঠিক আছে। আর এখানে -3 কত 6 হয়, 6 কত 36, তাহলে 49 প্লাস 36 কত 85, 85 এর উপরে কি আছে রুট ওভার আছে। তো এখন দেখি ক্যালকুলেশন করে ঠিকঠাক মতো করছি কিনা। 4 + 3 তার হোল স্কয়ার মাইনাস প্লাস -3, তারপর হচ্ছে -3 তার হোল স্কয়ার, হ্যাঁ রুট ওভার অফ 85 আসে, ঠিক আছে, রুট ওভার অফ 85 আসে। তারপরে দেখো, তারপরে এটা গেল আমাদের এসি, কর্ণ এসি এর ক্ষেত্রে। এখন আমাদের আরেকটা কর্ণ আছে কি বিডি, তাহলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য আমরা বের করি। বিডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এখানে আমি একটু লিখে বুঝাই। বি কত, বি এর স্থানাঙ্ক কত -3, ডি এর স্থানাঙ্ক কত, ডি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 43, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে ফর্মুলা কি x2 x1 অর্থাৎ 4 3, 4 + 3 হয়ে যাবে স্কয়ার। দেখো তো কেন 4 + 3 হলো, এটা কি জানো? মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, দেখো এখানে একটা মাইনাস আছে, আবার সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তারপরে প্লাস x2 x1 দিলাম আমরা, এবার দেবো কি y2 y1, তাহলে y2 কত 3 মাইনাস y1 কত -3 মানে কি +3 তার হোল স্কয়ার। দেখো তো 3 এর 3 6 6 স্কয়ার কি 36, এখানে 4 এর 3 7 7 স্কয়ার কত 49, 49 + 36 কত 85, রুট ওভার অফ 85। তাহলে দেখো তো একটা জিনিস কি হলো, আমাদের যে কর্ণ এসি, এটার যে দৈর্ঘ্য এবং কর্ণ যে বিডি এটার যে দৈর্ঘ্য দুটো কি আসছে সেম আসছে। তাহলে কর্ণ এসি আর কর্ণ বিডি আমরা সেম পাইছি। তাহলে আমাদের এই যে এবিসিডি চতুর্ভুজটা এটার প্রকৃতি কি হবে, এটার প্রকৃতি হবে আয়তন, আয়তন। তো বুঝাইতে পারলাম আমি জিনিসটা। তাহলে আমাদের ঘ নম্বরটা কি হয়েছে, ডান হয়েছে, বুঝা গেল, ওকে। তাহলে আমরা পরেরটা সলভ করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝছো, তোমাদের বুঝাইতে পারছি আর কি আমি। হ্যাঁ, প্রচুর টাইম নিয়ে বেসিক টেসিক সব বুঝাইলাম। এবার দেখি আমাদের পরের প্রশ্ন কি বলছে। গ নম্বরে কি বলছে আমাদের, ত্রিভুজটির চিত্রক এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখন কোন ত্রিভুজের কথা বলছে, এই যে আমরা একটা সমীকরণ দেওয়া আছে না, এই যে একটা সমীকরণ, এই যে আরেকটা সমীকরণ, এই যে আরেকটা সমীকরণ, তিনটা সমীকরণ দেওয়া আছে, এবং এই তিনটা সমীকরণ কি নির্দেশ করতেছে, একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করতেছে। এখন এই তিনটা সমীকরণ নিয়ে যে এই ত্রিভুজটার চিত্র আঁকতে বলছে এবং এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের কাজ কি, এই সমীকরণ থেকে চিত্র আঁকা। তাহলে সমীকরণ থেকে কিভাবে চিত্র আঁকতে হয় সেটা আমরা জানি, অবশ্যই জানি, না জানি এখন জানাই দিতেছি। প্রথম কাজ কি, সমীকরণগুলো লিখি আমরা আগে। প্রথম সমীকরণ কি দিছে, y = -x + 8। প্রথম সমীকরণ কি y = -x + 8, এটা আমাদের এক নং সমীকরণ। তারপরে y = x + 8, আরেকটা দিছে কি y = x + 8, দুই নং সমীকরণ ধরো। আরেকটা কি দিছে আমাদের y = 3, এটা কি আমাদের তিন নং সমীকরণ। দর্শক এখন দেখো তো এই তিনটা সমীকরণ কিসের সমীকরণের সাথে মিলতেছে, আমরা কি জানি, আদর্শ সরলরেখা সমীকরণ জানি না। আদর্শ সরলরেখা সমীকরণ কি y = mx + c। দেখো তো প্রত্যেকটা সমীকরণ কি এটার সাথে ম্যাচ করতেছে কিনা, প্রত্যেকটা সমীকরণ কি ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে, ম্যাচ করতেছে কিন্তু। যে y = m, এখানে m এর মান কত, এখানে m এর মান হচ্ছে -1, এক নং সমীকরণে m এর মান কি -1 + 8, এটা হচ্ছে কি আমাদের c অর্থাৎ ধ্রুবক। এই c টাকে কি বলে আমাদের y অক্ষের ছেদাংশ, সেটাকে কি বলে y অক্ষের ছেদাংশ, মানে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে আর কি, ছেদক। এই সমীকরণটা কিন্তু y = mx + c এর সাথে ম্যাচ করে। তাহলে আমাদের এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো কিসের সমীকরণ, একটা আদর্শ সরলরেখা সমীকরণ। তাহলে আমাদের এই যে তিনটা আছে, কি বলে এটাকে, সমীকরণ আছে, এই তিনটা সমীকরণ কি আমাদের একটা সরলরেখা হবে, ঠিক আছে। এখন দেখো তো, ধরো আমরা একটা সরলরেখা নিলাম, এইটা বাদ দাও, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এই যে y = 3, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ আর কি, মূলবিন্দু না, ধরো মূলবিন্দু, সরি y = 3, এটা হচ্ছে কি আমাদের x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ, ঠিক আছে। y = 3, এটা কি আমাদের x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ, কারণ এখানে x এর কোনো ছেদক মেদক কিছু নেই, x অক্ষকে ছেদ করবে না এটা। এখন দেখো তো, আমরা যদি এখানে একটা রেখা টানি, এই যে একটা আমাদের স্থানাঙ্ক নিলাম আর কি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। এখন এখানে যদি আমি একটা রেখা টানি এরকম, আবার আরেকটা রেখা টানলাম এরকম, তাহলে দেখো তো এই যে এই রেখাটা টানলাম, প্রথম যে রেখাটা টানলাম, দিলাম এটা এক নং রেখা ধরে নিলাম আর কি, এই রেখাটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে আরেকটা বিন্দুতে ছেদ করছে, এবং এই যে আরেকটা রেখা টানলাম 2 নং, এটাও কিন্তু কি করছে আমাদের x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে আরেকটা বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, যদি আমরা একটা সরলরেখা সমীকরণ নেই এবং ওই সরলরেখা সমীকরণ থেকে একটা রেখা টানি, তাহলে এই রেখাটা আমাদের কি করবে, x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে আরেকটা বিন্দুতে ছেদ করবে। যদি
ওই সরলরেখা সমীকরণটা যদি ওই সরলরেখা সমীকরণটা মূল বিন্দুগামী হয় অর্থাৎ y mx এইটা হয় তাহলে কিন্তু আবার x অক্ষ y অক্ষকে ছেদ করবে না। আবার যদি এটা x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হয় অথবা y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হয় তাহলেও কিন্তু x অক্ষ y অক্ষকে ছেদ করবে না। যেমন y 3 এইটার যদি আমরা রেখাটা নিই তাহলে মানে কি y 3 এই যে এরকম কি x অক্ষের সমান্তরাল একটা রেখা যাবে, এটা x অক্ষকে ছেদ করবে না কিন্তু y অক্ষকে কিন্তু ছেদ করছে, এটা x অক্ষকে ছেদ করবে না কিন্তু y অক্ষকে কিন্তু ছেদ করছে, দেখছো? ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করার তেমন একটা কিছু নাই, আমরা ম্যাথটা এখন সলভ করি। দেখো তাহলে আমরা বুঝতে পারতেছি একটা রেখা কি করে x অক্ষকে এবং y অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করে। ব্যতিক্রম বাদ দিয়ে দিলাম, ব্যতিক্রম যা আছে সব বাদ দাও, নরমালি চিন্তা করো একটা সরল রেখা কি করছে x অক্ষকে এবং y অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা ধরে নিলাম এক নং যে রেখাটা আছে আমাদের, এক নং যে সমীকরণটা আছে, এই এক নং কি সমীকরণ একটা রেখা না, এই এক নং রেখাটি x অক্ষকে কি করছে, x অক্ষকে কি করছে a বিন্দুতে ধরে নিলাম আর কি, x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি আমরা a বিন্দুর স্থানাঙ্ক এবং b বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলেই তো আমরা রেখাটা টানতে পারবো, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আমাদের। a বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো, বলো আমাকে। দেখো এই বিন্দুটা কি করছে আমাদের x অক্ষকে ছেদ করছে, এখন আমরা কি জানি x অক্ষকে ছেদ করলে y এর মান কি হয় 0 হয়, x অক্ষকে ছেদ করলে কি হয় y এর মান 0 হয়। তাহলে আমাদের a যে ইয়াটা আছে বিন্দুটা আছে স্থানাঙ্কটা আছে এইখানে কি হবে আমাদের y এর মান 0 হয়ে যাবে, y এর মান 0 হয়ে যাবে। এখন এই যে এটা কোন রেখাকে ছেদ করতেছে মানে কোন রেখাটা, এটা এক নং রেখা, তাহলে এক নং রেখার মধ্যে যদি আমরা y এর মানটা 0 বসাই দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমাদের a বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমাদের 1m প্লাস করতে হবে। 1m প্লাস করলে কি y এর মান কি বসাবো আমরা 0 বসাবো, তাহলে 0 is equal to -x plus 8, তারপর আমরা পাইতেছি কি x is equal to 8, তাহলে x এর মান যে 8 পাইলাম এটা হচ্ছে কি আমাদের এখানে x এর ভ্যালু, তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু বসাই দিই তাহলে এর মান কি পাইতেছি আমরা 8 0, এটা হচ্ছে কি আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে কি আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, একই ভাবে আমরা যদি বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে আমরা দেখব কি করে যায়। আমাদের কি বলছে y অক্ষকে বি বিন্দু ছেদ করে, তাহলে y অক্ষকে ছেদ করতে y অক্ষকে ছেদ করলে x এর মান কি হয় 0 হয়, তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0 y। এখন এই y এর মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন y এর মানটা কিভাবে বের করব, এই এক নং সমীকরণে আমরা x এর মান 0 বসাই দিই, কারণ এখানে কি আছে এই যে x এর ভ্যালু 0 আছে, তাহলে y এর এক নং সমীকরণে যদি আমরা y এর মান কি করি সরি x এর মান যদি আমরা 0 বসাই তাহলে y 0 প্লাস 8 কি আসতেছে আমাদের y 8 আসতেছে, তাহলে আমাদের b বিন্দুর স্থানাঙ্ক কি হবে b 0 8 আসবে। এটা গেল আমাদের a এর স্থানাঙ্ক এবং b এর স্থানাঙ্ক। ঠিক আছে, এখন আমাদের কাজ কি 2 নং সমীকরণ নিয়ে কাজ করা। এখন দেখো তো 2 নং সমীকরণটাও কি করবে, 2 নং সমীকরণটাও একটা x অক্ষকে ছেদ করবে এবং y অক্ষকে ছেদ করবে। তো ধরে নিলাম 2 নং সমীকরণটা 2 নং রেখাটি x অক্ষকে c বিন্দুতে এবং y অক্ষকে d বিন্দুতে ছেদ করে ধরে নিলাম, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x অক্ষকে ছেদ করছে c বিন্দু কি করছে x অক্ষকে ছেদ করছে অর্থাৎ y এর মান 0, অর্থাৎ y এর মান 0, তাহলে 2 নং সমীকরণে যদি আমরা y এর মান 0 বসাই দিই তাহলে 0 is equal to কি আসছে x plus 8 আর x এর মান কি আসছে তাহলে আমাদের x এর মান আসছে -8, তাহলে এখানে আমাদের c বিন্দুর সমীকরণ কি হবে c is equal মানে স্থানাঙ্ক কি হবে c is equal to -8 0, c is equal to -8 0। এবার আবার কি করছে দেখো তো d বিন্দুতে b কই গেল, আবার কি করছে y অক্ষকে d বিন্দু ছেদ করছে, তাহলে d বিন্দুর স্থানাঙ্ক কি হবে y অক্ষকে ছেদ করছে মানে x এর মান 0, x এর মান 0 এবং y। এখন এই y এর মানটা বের করব কিভাবে, এই 2 নং সমীকরণে x এর মান 0 বসাই দিব, 2 নং সমীকরণে যদি আমরা x এর মান 0 বসাই দিই তাহলে দেখো তো কি আসে, x এর মান যদি আমরা 0 বসাই দিই তাহলে কি আসছে y 8 আসছে, y 8 আসছে, তাহলে আমাদের কি হবে 0 8। এখন দেখো তো আমরা 1 নং এবং 2 নং সমীকরণের জন্য 1 নং এবং 2 নং সমীকরণের জন্য চারটা বিন্দু পাইছি। এখন আমরা চাইলে কি করতে পারবো ত্রিভুজ রাখতে পারবো, তাহলে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি, এই প্রশ্নটা বুঝে ফেলি, আর দরকার নেই প্রশ্ন, আর দরকার নেই। দেখো এবার এইখানে যদি আমরা গ্রাফটা আঁকি, দেখো আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি আমরা, এই বিন্দুর স্থানাঙ্ক পাইছি 8 0, এই বিন্দুর স্থানাঙ্ক পাইছি 8 0 অর্থাৎ 8 0, এটাকে ধরলাম আমরা এই বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি 0 8 অর্থাৎ 0 8, এটা ধরলাম আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি -8 0, বি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি -8 0, এটা ধরলাম আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাইছি 0 8 অর্থাৎ 0 8, যেটা হচ্ছে কি আমাদের ডি বিন্দু। এখন এটাকে আমরা যোগ করি, আহা
এবার হয়েছে। তাহলে আমরা কি করলাম, 1 নং এবং 2 নং সমীকরণ দিয়ে রেখাটা টাইনা ফেললাম। এখন আমাদের কি আছে, 3 নং সমীকরণ আছে। 3 নং সমীকরণে কি বলছে, y 3। তাহলে y 3, 1 2 3, এটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল একটা রেখা, x অক্ষের সমান্তরাল একটা রেখা, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা পেয়ে ফেললাম। তো এই কাঙ্ক্ষিত ত্রিভুজটা আমরা পেয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের কি 1 নং রেখা, এটা হচ্ছে আমাদের 2 নং রেখা, আর এটা হচ্ছে আমাদের কি 3 নং রেখা। তো দেখো তো, 3 নং রেখাটা 1 নং রেখা এবং 2 নং রেখাকে দুইটা বিন্দুতে ছেদ করছে। 1 নং রেখাকে কি করছে, এই বিন্দুতে ছেদ করছে, এবং 2 নং রেখাকে এই বিন্দুতে ছেদ করছে। ধরে নিলাম আমরা এটা P বিন্দুতে ছেদ করছে এবং এটা কি করছে, Q বিন্দুতে ছেদ করছে, ধরে নিলাম। তাহলে আমাদের ত্রিভুজটা কি, আমাদের ত্রিভুজটা হচ্ছে PQB। ত্রিভুজটা হচ্ছে কি আমাদের PQB। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ত্রিভুজটা। এই চিত্রটা এঁকে দিলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের এটা কাজ বলে নাই, আমাদের বলছে কি আবার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কি করব, ক্ষেত্রফলটা বের করে ফেলবো। এখন দেখো, ক্ষেত্রফল বের করার আগে আমাদের কি করতে হবে, এই P বিন্দুর স্থানাঙ্ক এবং Q বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। B বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি 0.8। তাহলে আমাদের P এবং Q এই দুই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, দেখো তো। P বিন্দুটা কি, P বিন্দুটা হচ্ছে 3 নং সমীকরণের একটা রেখা। তাহলে এই যে P বিন্দুটা কি করছে, সরি আমি বুঝাই, ভালো করে বুঝাই। এই যে 3 নং রেখাটা AB রেখা, অর্থাৎ 1 নং রেখাকে P বিন্দুতে ছেদ করছে, P বিন্দুতে ছেদ করছে। আমাদের 3 নং সমীকরণটা কি ছিল, 3 নং সমীকরণ না, 2 নং সমীকরণটা কি ছিল, এটা কোন নং সমীকরণ, 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমাদের, y = -8 - x + 8 -x + 8। এই 1 নং সমীকরণকে 3 নং সমীকরণ কি করছে, P বিন্দুতে ছেদ করছে, P বিন্দুতে ছেদ করছে। এখন 3 নং সমীকরণটা কি ছিল, y = 3। এখানে y এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা y এর মান 3 বসাই দেই, তাহলে 3 = -x + 8 পাইতেছি আমরা। এখান থেকে আমরা যদি x এর ভ্যালু বের করি, তাহলে কি আসছে আমাদের 5 আসছে। x এর ভ্যালু আমাদের 5 আসছে। তাহলে y এর মান 3 এবং x এর মান 5। তাহলে আমাদের P বিন্দুর স্থানাঙ্ক কত হবে, P বিন্দুর স্থানাঙ্ক হবে 5,3। 5,3। একইভাবে 2 নং রেখাকে কি করছে, Q বিন্দুতে ছেদ করছে। 2 নং রেখাকে কি করছে, Q বিন্দুতে ছেদ করছে। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল, y = x + 8। এখানে আমাদের y এর মান কত, 3। y এর মান কত, 3। 3 নং সমীকরণ থেকে y এর মান 3। তাহলে 3 = x + 8। এটা আসছে কি আমাদের x = -5। x = কি আসছে, -5। তাহলে আমাদের Q বিন্দুর স্থানাঙ্ক কত হবে, -5 3 -5 3। বেসিক ক্লাস যারা পারো, বেসিক বুঝো, তাদের বুঝার কথা এটা কি করছি না করছি। তাহলে আমরা সবগুলো বিন্দু সমীকরণ জানি, মানে স্থানাঙ্ক জানি। তাহলে P হচ্ছে কি 5,3 আর Q হচ্ছে -5,3। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফল ইজিলি বের করতে ফেলতে পারবো। তাহলে আমাদের ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল বের করে কিভাবে, ফর্মুলা কি, হাফ ইনটু কি x1 by x2 y1 by y2, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। এখন আমাদের কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। মানে প্রথমে P B Q, অর্থাৎ B Q P একটা দিলেই চলে। তাহলে আমাদের অ্যান্টি ক্লক অনুযায়ী কি হয়, B P Q হয়। তাহলে এখানে আমরা কি দিই, B P Q হয়। এই যে B Q P, সরি B P Q না, B Q P, B Q P, এই যে B Q P, B Q P অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে আমাদের। তাহলে এখন আমাদের স্থানাঙ্ক বসাতে হবে। প্রথমে B এর স্থানাঙ্ক মানে কি 0 8, তারপরে P এর স্থানাঙ্ক কত 5 3, Q এর স্থানাঙ্ক কত, সরি B Q P না, তাহলে প্রথমে B এর স্থানাঙ্ক, তারপরে Q এর স্থানাঙ্ক, Q এর স্থানাঙ্ক কত -5 3, এবং P এর স্থানাঙ্ক কত, P এর স্থানাঙ্ক হচ্ছে 5,3। তারপরে শেষে আমাদের কি করতে হবে, আবার প্রথমটা দিতে হবে, মানে 0 8। ফর্মুলা আমরা জানি। এখন এটাকে ক্যালকুলেশন করো, 3 0 -15, তারপরে এটা কত 40। পারো না, এর প্রথমে এইভাবে গুণ করতে হয়, যেভাবে গুণ করতে হয় ক্রস গুণ করতে হয়, তারপরে মাইনাস, তারপরে এইভাবে গুণ করতে হয়, তারপরে কি করতে হয়, এইভাবে গুণ করতে হয়। 5 কত 40 প্লাস 40, তারপরে 3 5 কত 15 প্লাস -15, তারপরে -0। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 15 15 30, 4 4 কত 80, 80 আর 30 যোগ করলে কত 120। এটা আসতেছে কি আমাদের 25, এটা কি আসতেছে আমাদের 25। হাফ ইন্টু
হ্যাঁ, ক্যালকুলেশন করলে আমাদের কি আসে 25 আসে। তাহলে আমাদের ক্ষেত্রফল কি 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, 30 মিনিট লাগছে। তা আমি চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু বুঝে যাওয়ার জন্য। এখন রাত বাজতেছে তোমার মনে করো 2টার মতো, অনেক টায়ার্ড আমি আর কি, যার কারণে একটু স্যাটিসফাইড না আর কি, ক্লাস নিয়ে একটু কষ্ট হয়েছে। তবে চেষ্টা করছি যতটুকু পারি ভালোভাবে বুঝাই দেওয়ার। যদি কোথাও কোনো ডিলে থাকে মানে বুঝাইতে না পারি তাহলে আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।